নমস্কার। প্রথম আলোর বার্তার পর্দার সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আপনাদের আগের দিন আমি প্রতিবেদনে দেখিয়েছিলাম আসছে মা ভাসছে গা, এই ওয়ার্ড দিয়ে, এই হেডলাইন দিয়ে আগের দিনের প্রতিবেদন বানিয়েছিলাম। আজকেও ঠিক তাই, একই প্রতিবেদন থাকবে, আসছে মা ভাসছে গা। আমি আজ মুন্ডেশ্বরী নদীর ওপর দিয়ে যাচ্ছি কভারেজ করার জন্য। ট্রেন থেকে সেই ভিডিওটা করেছি, একবারটি দেখুন। সেই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে ওই এলাকার মানুষেরা কত কষ্টে আছে। কারণ একটাই, ডিভিসি জল ছাড়ার ফলেই কিন্তু এই প্লাবিত মানুষ জলে ভাসছে। চাষের জমি একদম, ধান জমি তলায়, সমস্ত সবজি তলায়। সরাসরি দেখুন আজ প্রথম আলোর বার্তার পর্দায় প্রথমেই আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। সেই ভিডিওটা আমি তুলেছি। আমি যাচ্ছিলাম সেই আরামবাগের ওইদিকে মুন্ডেশ্বরী মন্দিরের, অর্থাৎ মুন্ডেশ্বরী নদীর সেই চিত্র। সরাসরি দেখুন, আমি অমল চ্যাটার্জি। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেই বীরভূম জেলায় সেই কাজল শেখ, যিনি জেলা পরিষদের সভাপতি। কাজল শেখ বৃষ্টিতে এবং বন্যায়, ম্যানমেড বন্যায় বাই ডিভিসি যেভাবে ক্ষতিগ্রস্ত করেছে, সেখানে সরাসরি সেই কাজল শেখ হাতে ত্রাণ নিয়ে সেই যারা খেতে পাচ্ছে না, যাদের ঘর চলে গেছে, যারা রাস্তায় বসে আছে, যাদের গরু ছাগল সব ভেসে গেছে, তাদের কাছে পৌঁছে গেছে সে বীরভূমের জেলা পরিষদের সভাপতি কাজল শেখ। কারণ আরো কারণ আছে, কারণ আর একদিন কি দুদিন বাদে সে বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল চলে আসছে সশরীরে সেই বীরভূমে সভাপতির পদে। শুধু তাই নয়, তার অফিস ঝাড়া পোছা হচ্ছে, টেবিল চেয়ার পরিষ্কার হচ্ছে। এবং শুধু তাই নয়, কাজল শেখ সবুজ কালারের মিষ্টি সবাইকে বিতরণ করেছে, সেই বন্যার টানেও লোকেদেরকে বিতরণ করেছে। আর আজ সেখানে সেই কাজল শেখ নেমে পড়েছে সেই যারা বন্যায় একদম বিপদ মুক্ত হয়ে আছে, অর্থাৎ বিপদের মধ্যে আছে, দাঁড়িয়ে আছে। তারা কখন বাঁচবে কখন মরবে নিজেই জানে না। গতকাল দেখালাম সেই বীরভূম জেলা, আজও দেখাচ্ছে সেই বীরভূম জেলায় কাজল শেখ যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা খেতে পাচ্ছে না, যাদের বাড়ির ছাদ উড়ে গেছে, বাড়ি বলতে কিছু নেই, সেই টালির চালের বাড়ি, টিনের চালের বাড়ি জলের তলে ভেসে গেছে গবাদি পশু থেকে ছাগল, সমস্ত কিছু। সামনে পুজো, তারা আজ নিঃস্ব, অসহায়, দুর্বল। তাদের পাশে আজ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ, অর্থাৎ রবিবার বেলা 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত সাঁইথিয়া বিধানসভা হাতোয়া অঞ্চলের বন্যা কবলিত গ্রামবাসীদের
খাদ্য ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দিচ্ছেন কাজল শেখ। এবং তিনি আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন সরাসরি শুনুন। গতকালও তিনি গিয়েছিলেন, আমাদের প্রতিনিধি সরাসরি সেই জায়গায় ছিল। আজও সেই বীরভূম জেলায় আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় আজও কাজল শেখ কিন্তু সেই যারা বন্যার মধ্যে পড়ে আছে, যাদের খাওয়ার জায়গা নেই, যাদের থাকার জায়গা নেই, তাদের হাতে ত্রাণ তুলে দিচ্ছে সভাধিপতি কাজল শেখ। আর সব থেকে বড় কথা, তার মধ্যেও এই দুঃখের মধ্যেও তার মধ্যে হচ্ছে আনন্দের কথা যে বীরভূম জেলার সেই সভাপতি অনুব্রত মণ্ডল আগামী সোমবার, অর্থাৎ আগামী সোমবার সে প্লেনে করে তার টিকিট হয়ে গেছে দিল্লি থেকে। সেই দিল্লি থেকে সরাসরি সেই অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে কলকাতায় আগামীকাল চলে আসছে। এবং সেই হুজুকে শুধু নয়, কাজল শেখ কিন্তু বন্যার যারা ভেসে গেছে তাদের পাশে আছে। সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আমাদের দলনেত্রী, তিনার নির্দেশে বীরভূম জেলার যে এরিয়াগুলো প্লাবিত হয়েছে সেই সব এরিয়ার যে মানুষগুলো দুর্দশাগ্রস্ত, সেই সব মানুষগুলোর পাশে যাওয়ার জন্য তিনি বলেছেন। তাদের সুখ দুঃখকে ভাগ করে নেওয়া কথা বলেছেন। সেই সূত্র ধরে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের পাশে থাকার জন্য এসেছি, আপনাদের সুখ দুঃখে সাথী হওয়ার জন্য এসেছি। এখানে বক্তব্য রাখলেন আমাদের অভিভাবক, এই এরিয়ার সিনিয়র লিডার, সব সময়ের জন্য আপনাদের সুখ দুঃখ আপদ বিপদে আপনাদের সাথী হয়ে থাকেন সাবের ভাই। দীর্ঘদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে বহন করে চলেছেন। আমরা লাভপুর থেকে শুরু করে, কংক্রিট শুরু করে, দুবরাজপুর থেকে শুরু করে, সিউড়ি 1 নম্বর ব্লক থেকে শুরু করে আজকে 60 ব্লকে এসে উপস্থিত হয়েছি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। ত্রাণ নিয়ে যে মানুষগুলো দুর্দশা কবলে আছে সেই মানুষগুলো, সেই পরিবারগুলোকে তাদের হাতে ত্রাণ তুলে দেওয়া হবে। এখানে 17টা আইটেম আছে, চিনি থেকে শুরু করে গুড়, মুড়ি, চাল, আলু থেকে শুরু করে বাচ্চাদের বেবি ফুড থেকে শুরু করে সব কিছু ত্রাণের মধ্যে আছে। আমরা আজকে কিছু ত্রাণ দিয়ে যাব। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের যারা ব্লক নেতৃত্ব আছে, সাফ আলী খান থেকে শুরু করে এখানে অঞ্চল যারা আছে, তারা যদি প্রয়োজন বোধ করে যে আরও কিছু ত্রাণের প্রয়োজন আছে, তাহলে পরবর্তী ক্ষেত্রে আবার ত্রাণ নিয়ে আসা হবে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকে আমরা যে দুর্ঘটনার কবলে পড়েছি, অবশ্যই এটা 1 নম্বর দিক, যেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। অতিবৃষ্টির ফলে আমাদের এরিয়ার, আমাদের বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত প্লাবিত হয়েছে। কিন্তু আরেকটা দিক যদি আলোচনা করি, 100 দিনের কাজ যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে, বাংলাকে 100 দিনের কাজ দেয়নি, 3 বছর হয়ে গেল। সেই 100 দিনের কাজ না দেওয়ার ফলে আমরা যে নতুন পুকুরগুলো খনন করি সেগুলো খনন করতে পারছি না। 100 দিনের কাজ না দেওয়ার জন্য যে পুকুরগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন আছে সেগুলোকে আমরা করতে পারছি না। তাই একটু বৃষ্টি হলেই সেটা প্লাবিত হয়ে যাচ্ছে, সংরক্ষণ করার ক্ষমতা আমাদের অনেক কমে গেছে। তারপরেও এই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অনেক গ্রামের, আমাদের বীরভূম জেলার ইলামবাজারে 2 জন মারা গেছে, তাদের দেওয়াল চাপা পড়ে মারা গেছে, অর্থাৎ তাদের মাটির বাড়ি ছিল। কেন্দ্রীয় সরকার এই মাটির বাড়িগুলোকে পাকা বাড়ি করতে দেয়নি, 3 বছর হয়ে গেল। আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে, আবাস যোজনার টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকার, যার জন্য মাটির বাড়িগুলো পাকা বাড়ি হয়নি, যার জন্য বাংলার বুকে হাজার হাজার বাড়ি, লক্ষ লক্ষ বাড়ি
এই একটু প্লাবিত হয়েছে, আকাশ বৃষ্টি হয়েছে, সেই বাড়িগুলো ভস্মীভূত হয়েছে, বাড়িগুলো ধ্বংস হয়েছে, বাড়িগুলো পড়ে গেছে, এবং সেই বাড়ি চাপা পড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে, অকাল মৃত্যু হয়েছে। এর জন্য কেন্দ্র সরকারকে আমরা দায়ী করি। তাছাড়াও ডিভিসি, কিছুদিন আগে সাবেক ভাই বলছিলেন ডিভিসি জল ছেড়েছে, বাংলাকে না জানিয়ে জল ছেড়েছে। কত কি হাজার কিউসেক জল ছাড়ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ফোন করা সত্ত্বেও এইবার একটা আনন্দের খবর দিচ্ছি। দুঃখের মাঝে যেমন আলোর পর অন্ধকার আসে, অন্ধকারের পর আলো আসে, আজ সেই আরজিকর কাণ্ড নিয়ে যে 42 দিন জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলন করেছিল এবং সেখানে 5টা দফা ওদের যে দাবি ছিল, সেই দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী মোটামুটি মেনে নিয়েছেন এবং তাদের আন্দোলনটা একটু ক্ষণিকের জন্য স্থগিত রেখেছেন। কারণ আন্দোলনের থেকেও বড় কথা সেই বিপদে পড়া মানুষদের সাহায্য করা, যাদের ঘর বাড়ি বন্যায় ভেসে গেছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, হাতে ছুরি কাঁচি, পরনে অ্যাপ্রন, অপারেশন থিয়েটারে মগ্ন তারা, কিংবা গলায় ঝুলছে স্টেথোস্কোপ, রোগী দেখতে ব্যস্ত। গত 1 মাসের বেশি যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন দেখা গেছিল, তারা কাজে ফিরছেন আস্তে আস্তে। অপারেশন টেবিলে তাদের দেখুন সেই ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা। আমরা প্রথম আলোর বার্তার পর্দায় প্রথমে সেই জুনিয়র ডাক্তাররা যে ফিরছে আস্তে আস্তে কাজে, জুনিয়র এবং সিনিয়র, আমরা কুর্নিশ জানাই সেই তারা মানুষের সেবায় আবার ব্রত হয়েছে। প্রশাসনিক বৈঠকে নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে ফুটপাতে দখল করা যাবে না, ফুটপাত মানুষের জন্য। আর তিনি বলেছিলেন জলা জমি ভরাট করা যাবে না, সেই মাফিয়া, জমি মাফিয়াদের দিকে তিনি উদ্দেশ্য করে বলেছিলেন। আর একটা কথা, হাসপাতালে মাফিয়ারাজ যখন কোনো রোগী সে বিপন্নে পড়ে তার পরিবারের মানুষকে নিয়ে গিয়ে, তখন কিন্তু সে বেড পায় না। হ্যাঁ, তখন মাফিয়ারা এসে সে 35 থেকে 40 হাজার টাকা নেয়, তখনই সেখানে চলে আসে বেড। এটা কোত্থেকে এলো? তার মানে বোঝা যাচ্ছে যে সর্ষের মধ্যে ভূত আছে। এইবার আসছি আসল কথায়। কামারাটি 35 নম্বর ওয়ার্ডে আদর্শনগর এলাকায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধারে সরকারি জলাভূমি ভরাট করে নির্মাণ কাজ চালায় এলাকার কিছু জমি মাফিয়ারা। কামারাটি পৌরসভা খবর পেয়ে ঘটনাস্থলে এসে জেসিবি নিয়ে অবৈধ নির্মাণ ভেঙে দিল সেই কামারহাটি 35 নম্বর ওয়ার্ডের সেই বিল্ডিং। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়, কারণ আপনাদের বলেছিলাম আমাদের প্রতিনিধিরা কিন্তু সমস্ত জায়গা আছে। সরাসরি দেখুন সেই দৃশ্য। মানুষের কি বলবো, একটা সাইডে রয়েছে তো এটা আমাদের পৌরসভার যে আয়তন রয়েছে বা যে রয়েছে সেটা একটু শেষের দিকে এবং রেল লাইনের দিকে এবং এক্সপ্রেসওয়ের দিকে, এবং এছাড়া বর্ডার উত্তর দমদম আর আমাদের কামারহাটি। কিছু মানুষ রাতারাতি এসব জায়গায় ফিলিং করছে। প্রথমত আমাদের কাছে বিশেষভাবে খবর যাচ্ছে না, এবং আমরা হয়তো যারা সাধারণ মানুষ যাচ্ছেন যে তারা বাড়ি করছে তাদের জমিতে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা পরবর্তীকালে যখন আমরা খবর পেলাম বা আমরা ম্যাপ দিয়ে আমরা যখন জরিপ করলাম, তখন দেখা গেল এগুলো জলাভূমি, সেই জলাভূমিতে তারা কনস্ট্রাকশন করেছে অবৈধই তো, বৈধতা তো নেই, কোনো বৈধতা নেই। সেই এই জলাভূমিকে ভর্তি করছে, এবং আজ থেকে 20 বছর আগেও আমার মনে হচ্ছে কিছু জলাভূমিকে নিয়ে
কিছু বাড়ি হয়ে আছে। ওই দেখুন ওখানে এখান থেকে দেখতে পাবেন ওই ছবিগুলো, আমরা সেগুলোকে দেখছি। আপনারা পৌরসভাগতভাবে আইনানুগ ব্যবস্থায় যাচ্ছেন? 100% আইনানুগ অবস্থায় তো যাচ্ছি আমরা। আগে নোটিশ দিচ্ছি, নোটিশ দেওয়ার কোনো লোক নেই, কেউ নেই, পাওয়া যাচ্ছে না এখন যেই জায়গাটা কাজ হচ্ছে। এবং অনেক বাড়ি রয়েছে, সেই বাড়ি জলাভূমি থেকে এখান থেকে স্টেট যদি আমরা ধরি দেখা যাচ্ছে। সেই জন্য সব প্ল্যান চেয়ে পাঠাচ্ছি আমরা, গিয়ে দেখছি তাদের জমি কোথায় কী আছে। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলা চুঁচড়ায়। হুগলি জেলা চুঁচড়ায় আপনাদের এবার নিয়ে যাচ্ছি। চুঁচড়া পৌরসভা 14 নম্বর ওয়ার্ডে কদমতলা এলাকায় KMDA কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি রিজার্ভার প্রজেক্টের কাজ চলাকালীন সময় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এলাকার বাসিন্দারা জানান KMDA এর কাজ অত্যন্ত অকল্পিত ভাবে করা হচ্ছে, যার ফলে আশেপাশে বাড়িগুলো কাঠামোগত ভাবে ক্ষতি হচ্ছে। বাড়ি চিট ধরছে, কোনো জায়গায় ফাটল ধরছে। এই দেখে চুঁচড়ার বিধায়ক, যাকে আমরা রবিনহুড বলি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, সেই বিধায়ক রবিনহুড সরাসরি দেখুন কি বলল। শুধু তাই নয়, ওখানকার এলাকাবাসীরা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় সেই তাদের বাড়ি ঘরদোর কিভাবে ভেঙে যাচ্ছে আস্তে আস্তে করে, সেই বক্তব্য শুনুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। এরকম আমি ওয়ার্ডে বেরিয়েছিলাম, সে সময় উনি বললেন দিদিরাম ফাটল ধরেছে, বাড়িগুলো হেলে আছে। তখন আমি পৌরসভার তরফ থেকে ইনিশিয়েটিভ নিয়ে ওনাদের জানিয়ে, ওনারা যে এরা থাকবে কোথায়, গরিব মানুষ, তখন আলাদা বাড়ি ভাড়া করে এনাদের রেখে, সেটা লাস্ট 1 বছর ধরে চলছে। 1 বছর ধরে ওরা বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছে, কিন্তু এই ওদের বাড়ি রিপেয়ার করার কোনো কথা নেই। লাস্ট 1 উইক ধরে আবার শুনছি আশেপাশে বাড়িগুলোও ফাটল হচ্ছে। এবং 1 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছে, এমএলএ আজকে 1 বছর পরে এলো, আপনি জানেন? কেএমডিএর লোকেরা বলছে আপনি না 1 বছর আগে বাড়ি ভাড়াটা দেওয়া হয়েছিল, তারপর ওরা বলেছিল যে রিপেয়ারটা করে দেবে। সেটা আজ করবে কাল করবে করে তো সেটা হচ্ছে। ওরাও বাড়ি ভাড়া দিয়ে যাচ্ছে KMDA এর তরফ থেকে। ইঞ্জিনিয়ারের কোনো ডিপ্লোমা আছে, বলছে কাজটা শেষ হলে একবারে করব। এখন দেখছি আশেপাশে বাড়িগুলোও রিপেয়ার হচ্ছে। এতে কাজ তো শেষ হয়নি, কারণ আবার রিপেয়ার করবে, আবার তো ফাটল। হ্যাঁ, কাজটা হয়ে গেলে তোমাদের বাড়িটা পুরো করে দেবো। আপনি তো এই ওয়ার্ডের কাউন্সিলর, কি চাইছেন? চাইছি ইমিডিয়েট গরিব মানুষগুলো যেন ঠিকঠাকভাবে থাকতে পারে। গরিব মানুষ কি বলছি, বড় বড় বাড়িগুলোতেও ফাটল ধরে গেছে। ভালো ভালো নতুন বাড়িতে সিঁড়ি ফিরিতে ফাটল ধরে গেছে। এখন কি করে এরা থাকবে রিস্ক নিয়ে? এরা তো ইচ্ছাকৃত এইগুলো করলো, মানে রাতের অন্ধকারে মাটি চুরি করে বিক্রি করে। দেশে তো দুর্নীতিতে ভরে গেছে। কোনো এই যে আমাদের বিধায়ক দাদা বললো, তারা কিছু জানে না। মানে এরা যে কাজটা করছে, KMDA যে প্রজেক্টটা নিয়েছে, সেটার ব্যাপারে যে এখানকার বিধায়ককে বলা কি মিউনিসিপ্যালিটির পারমিশন নেওয়া, কিচ্ছু না। এত অসভ্য আর এগুলো সমস্ত ওই ছাগল দিয়ে কাজ করানো, একটা কোনো প্রপার ইঞ্জিনিয়ারকে দিয়ে কাজ করাচ্ছে না। আমি KMDA অফিসারের সঙ্গে কথা বলেছি যে আমি আর এই বাড়িতে থাকবো না, আপনারা আমার বাড়ি ন্যায্য মূল্যে দিয়ে আপনারা বাড়ি নিয়ে নেন। কি বলবেন, একেবারে নতুন, যেখানে গৃহপ্রবেশ করতে পারলে না, তার আগেই এই অবস্থা বাড়ির। আমার আর দ্বিতীয় কোনো কথা নেই, আমি এক কথার মানুষ, ব্যাস। কি নাম আপনার? আমার নাম তন্দ্রা চ্যাটার্জি। অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে হাই মার্কস লাইট। হ্যাঁ, হাই মার্কস লাইট এখন বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। 6টা করে বড় বড় হ্যালোজেন উদ্বোধন করে যাচ্ছে একদম সুন্দরভাবে, কিন্তু রক্ষণাবেক্ষণের জন্য তারা কিন্তু একবারও সেই দিকে তাকায় না। এই লাইটটা কতদিন জ্বলছে বা কবে নিভে যাচ্ছে, কোনটা তার কেটে যাচ্ছে, তারা কিন্তু ওই দিকে খেয়াল করেনি। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি সেই হাই মার্কস লাইট, যেটা লক্ষ লক্ষ টাকার দাম। সরাসরি দেখুন, প্রায় শামশেরগঞ্জ, প্রায় 6 দিন ধরে শামশেরগঞ্জের বোগাদান নগর পঞ্চায়েত কাকুরিয়া মোড়ে জ্বলছে না হাই মার্কস লাইট। কিছুদিন ঠিকভাবে চলার পর অকেজো হয়ে পড়তে রয়েছে, একদম চারিদিক অন্ধকার।
তাতেই বেজায় ক্ষিপ্ত আম জনতা। স্বাভাবিক, শুধু রাস্তায় হাই মাস্ক লাগালো, উদ্বোধন করলো, হই হই করে উদ্বোধন করলো, তারপর কদিন সেই আলো জ্বললো, তারপর আলো বন্ধ হয়ে গেল। এলাকাবাসী তো চুপ করে থাকবে না, কারণ এই পুজোর সময় ছিনতাইবাজ, চিটিংবাজ তারা কিন্তু ঘুরে বেড়ায়। সরাসরি দেখুন সেই শামশেরগঞ্জে সেই প্রথমে সেখানকার বাসিন্দারা কি বলছেন, হাই মার্কস লাইট লাগাবার কদিন পরে সেই হাই মার্কস লাইট কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, কোন রকম ভাবে রক্ষণাবেক্ষণ নয়। সরাসরি দেখুন প্রথম আলোর বার্তার পর্দায় এই ঘটনা ঘটেছে শামশেরগঞ্জে। সরাসরি দেখুন। কদিন ধরে বন্ধ হয়ে আছে? 4-5 দিন থাকে। প্রশাসন লোক কেউ এসেছিল? বন্ধ হয়ে আছে। কি চাইছেন? আলো চাচ্ছে, লাইট জ্বালাতে জন্য। জায়গার নাম কি? হুগলি জেলার চন্দননগর রবীন্দ্র ভবনে দুদিন ব্যাপী সারা ভারত ন্যাচারাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপের এক বড় প্রতিযোগিতা হয়ে গেল অতি সাফল্যের সঙ্গে। সেখানে আয়োজক মিস্টার ইন্ডিয়া ওয়েল জিমের কর্ণধার প্রাণতোষ দে জানান, বিভিন্ন রাজ্যে প্রায় 200 প্রতিযোগী এসেছিলেন। পুরস্কার বিতরণ করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এইবার আপনাদের ছবি দেখাচ্ছি, সামনেই পুজো, সেই বডি বিল্ডিং এর আপনি এক একটা ছেলেকে দেখুন, তাদের শরীর পুরো জ্যান্ত অসুর, মনে হচ্ছে জ্যান্ত অসুর দাঁড়িয়ে স্টেজে। পুজো আর কদিন বাকি, খুব জোর 17 থেকে 18 দিন। আজ হুগলি জেলার শ্রীরামপুর থানা এবং রিষড়া থানা 384টা পূজা কমিটির হাতে চেক তুলে দিলেন। হ্যাঁ, যেটা 85,000 টাকা করে রাজ্য সরকার দুর্গা পুজোর জন্য সেই চেক প্রদান করেন। আজ রিষড়া এবং শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির অর্থাৎ সেই আন্ডারে, শ্রীরামপুরের আন্ডারে শ্রীরামপুর থানায় আজ একটা মঞ্চ তৈরি করা হয়েছিল। সেখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন, একদম সরাসরি সামিল হয়েছিলেন রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র, ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, শ্রীরামপুর চেয়ারম্যান গিরিধারী সাউ, পিন্টু নাগ, পুলিশ কমিশনার অমির ভি জালগি, ডিসিপি অর্ণব বিশ্বাস এবং রিষড়া ও শ্রীরামপুর অন্যান্য পুলিশ কর্মী ও আধিকারিকরা এবং অন্যান্য কাউন্সিলররা। 384টি আজ পূজা মণ্ডপের চেক তুলে দেয়া হলো। শুধু তাই নয়, যেসব ফোন হারিয়ে গেছিল সেই সব ফোন যারা ফোনের মালিক তাদের হাতে তুলে দিল সেই রিষড়া থানা এবং শ্রীরামপুর থানার যৌথ উদ্যোগে। আজ এত সুন্দর অনুষ্ঠান হলো যে 85,000 টাকা করে চেক প্রত্যেকটি পূজা মণ্ডপে যারা এসেছিলেন তারা পেলেন। থানা থেকে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। वापस किया है। ये एक कम्युनिटी सर्विसिंग का प्रोग्राम है, जहाँ जहाँ ऐसे प्रोग्राम्स होते रहेंगे जिनका मोबाइल सबसे दामी चीज़ लोगों के हाथ में है, वो है मोबाइल। वो अगर हम लोग रिकवर करके देते हैं तो एक अच्छी समाज सेवा भी होगी। तो ये हम लोगों ने छोटा सा प्रोग्राम इस पूजा के पर्व में हम लोगों ने रखा। पूजा में भीड़ भाड़ के दौरान बुजुर्गों के लिए क्या पुलिस देखिए, हमारा एक स्पर्श प्रोग्राम है। जो उम्र दराज लोग हैं, যারা উত্তরপাড়ায় থাকেন বা শ্রীরামপুরে থাকেন, এটা স্পর্শ প্রোগ্রাম অন্তর্গত আমরা বিশেষ গাড়ি করছি বয়স্ক লোকেদের পুজো দেখানোর জন্য। শুধু তাই না, এ সময় পুজোর সময় অনেক লোক বেড়াতে যান। আমরা সমস্ত আইসিদেরকে বলেছি যেখানে যেখানে যারা
বাড়ি ছেড়ে বাইরে যাচ্ছেন, বাড়ি তালা দিয়ে যাচ্ছেন, ওরা যেন পুলিশ স্টেশনে খবর দিয়ে দেয়। আমরা সেই জায়গাগুলোতে বেশি টহল দেব, কোনো দুর্ঘটনা বা কোনো চুরি ছিনতাইখুরি এরকম ঘটনা না ঘটে। এখনো পর্যন্ত কি বৃদ্ধ মানুষদের কি এখনো পর্যন্ত সিলেকশন করেছেন? সিলেকশন আমাদের ফার্স্ট প্রোগ্রাম আছে, ওরা এনরোল আছে, আমরা রেগুলারলি ওদের সঙ্গে মিটিং করি। এবারও গতবারের মতো এবারও কিন্তু আমরা সমস্ত পুজো দেখানোর জন্য ব্যবস্থা করি। आपने विभिन्न पूजा তাহলে দেখলেন যে মুন্ডেশ্বরী নদীতে আমরা যখন ট্রেনে করে যাই, সেই ভিডিও কিন্তু আমরা প্রথম আলোর বার্তার পর্দায় সরাসরি আপনাদের দেখিয়েছি। কারণ ডিভিসি জল ছাড়ার ফলে সারা জায়গায় প্লাবন হয়ে গেছে, ধান থেকে শুরু করে সমস্ত সবজি। আর লাস্টে দেখালাম আজ 384টা পূজা মণ্ডপের চেক তুলে দিলেন রিষড়া থানা এবং শ্রীরামপুর থানার যৌথ উদ্যোগে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানে তাদের হাতে তুলে দিলেন সেই পুলিশ আধিকারিকরা। তার সাথে ছিলেন সমস্ত এই দুটো মিউনিসিপ্যালিটির কাউন্সিলর থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে তারা কিন্তু পুজো মণ্ডপের সেই লোকেরা অর্থাৎ কর্মীরা অর্থাৎ সদস্যরা তারা কিন্তু সেই চেক নিয়ে গেলেন। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।